বাংলাদেশের ব্যাংক খাতের অন্ধকার ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু আর্থিক অনিয়ম নয়, বরং ক্ষমতা, রাজনীতি এবং প্রভাবের জটিল মিশ্রণের প্রতিফলন। এই ধারার সূচনার অন্যতম আলোচিত নাম আখতারুজ্জামান চৌধুরী বাবু, আর পরবর্তী সময়ে আধুনিক পদ্ধতিতে সেই ধারাকে নতুন মাত্রা দেন সাইফুল আলম, যিনি এস আলম নামেই বেশ পরিচিত। মজার ব্যাপার, দুজনেই সম্পর্কে মামা ভাগ্নে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1999 সালের 26 অগাস্টের ঘটনা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এক ভয়ঙ্কর নজির হয়ে আছে। সেদিন মতিঝিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবিএল এর প্রধান কার্যালয়ে নির্ধারিত বোর্ড সভা চলছিল। হঠাৎ করে আখতারুজ্জামান চৌধুরী বাবু তার ছেলে জাভেদ সহ 50 থেকে 60 জন সশস্ত্র লোক নিয়ে বোর্ড রুমে ঢুকে পড়েন। উপস্থিত পরিচালকদের মারধর, গালিগালাজ এবং অস্ত্রের মুখে জোরপূর্বক পদত্যাগপত্রের স্বাক্ষর নিতে বাধ্য করা হয়। সেই সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন জাফর আহমদ চৌধুরী, যাকে নির্মমভাবে প্রহার করা হয় এবং অপমানজনক অবস্থায় ফেলে রাখা হয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কার্যকর কোনো সহায়তা পাওয়া যায়নি। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই হামলার পেছনে ছিল ঋণ খেলাপি সংক্রান্ত বিরোধ। আখতারুজ্জামান চৌধুরী নিজেই তখন শত শত কোটি টাকার ঋণ খেলাপি ছিলেন। মামলা হওয়ার পরই এই দখল অভিযান চালানো হয় এবং তিনি নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন। তবে আদালতের আদেশে পরে চেয়ারম্যান পদ ফিরে পান জাফর আহমদ চৌধুরী, যদিও নানা অনিয়মের কারণে তাকেও শেষ পর্যন্ত সরে যেতে হয়। 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর আখতারুজ্জামান আবারও ব্যাংকের চেয়ারম্যান হন এবং দীর্ঘ সময় ব্যাংকটি তার পরিবারের নিয়ন্ত্রণে থাকে। এরও আগে 1993 সালে ইউসিবিএল এর পরিচালক হুমায়ুন জহির হত্যাকাণ্ড ব্যাংক সংশ্লিষ্ট বিরোধের ভয়াবহ দিকটি সামনে আনে। এই মামলায়ও আখতারুজ্জামান চৌধুরীর নাম আসে। তিনি গ্রেফতার হন, পরে জামিনে মুক্ত হয়ে বিদেশে চলে যান এবং 1996 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফেরেন। এই ঘটনাগুলো দেখিয়েছে একসময় ব্যাংক দখল মানে ছিল সরাসরি অস্ত্রের ব্যবহার, শারীরিক হামলা এবং জোরপূর্বক নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পদ্ধতি বদলে যায়। প্রযুক্তির যুগে, যেমন 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতো সাইবার অপরাধ নতুন দিক দেখিয়েছে, তেমনি ব্যাংক দখলের কৌশলও হয়ে উঠেছে আরো সূক্ষ্ম ও প্রাতিষ্ঠানিক। এই পরিবর্তিত পদ্ধতির সবচেয়ে আলোচিত উদাহরণ 2017 সালের 5 জানুয়ারি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নিয়ন্ত্রণ পরিবর্তন। ওই দিন ঢাকার 5 তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা বসে। এটি ছিল একটি অস্বাভাবিক আয়োজন, কারণ সাধারণত ব্যাংকের নিজস্ব কার্যালয়ে এমন সভা হওয়ার কথা। সভায় উপস্থিত ছিলেন 12 থেকে 13 জন পরিচালক। হঠাৎ করে কিছু অচেনা ব্যক্তি সভায় ঢুকে পড়েন। পরে সেখানে উপস্থিত হন তৎকালীন ডিজিএফআই প্রধান মোহাম্মদ আকবর হোসেন এবং ব্যবসায়ী সাইফুল আলম। এর আগে সকালে ব্যাংকের চেয়ারম্যান মোস্তফা আনোয়ার, ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালককে ডিজিএফআই কার্যালয়ে নিয়ে গিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়। পরিষদ সভায় এসে সেই পদত্যাগ ঘোষণা করা হয়। নতুন চেয়ারম্যান হিসেবে আরাস্ত খান, ভাইস চেয়ারম্যান হিসেবে সৈয়দ আহসানুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন পদে নতুন নিয়োগ দেওয়া হয়। সবকিছু দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়। এই পুরো প্রক্রিয়াটি ছিল দৃশ্যত শান্তিপূর্ণ, কিন্তু বাস্তবে এটি ছিল চাপ, প্রভাব এবং রাষ্ট্রীয় সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত একটি নিয়ন্ত্রণ হস্তান্তর। সবাই উপস্থিত অনেক পরিচালক আগে থেকেই কিছু আঁচ করতে পারলেও পুরো ঘটনার গভীরতা বুঝতে পারেননি। তাদের মুঠোফোন পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছিল যাতে কোনো তথ্য বাইরে না যায়। এই দখলের আগে থেকেই এস আলম গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকের শেয়ার কিনে নিয়েছিল। শেয়ার বাজারের নিয়ম অনুযায়ী 2% শেয়ার থাকতেই পরিচালক হওয়া যায়। এই সুযোগ কাজে লাগিয়ে ধীরে ধীরে তারা মালিকানার ভিত্তি তৈরি করে। এরপর প্রশাসনিক ও রাজনৈতিক সমর্থনের মাধ্যমে পুরো নিয়ন্ত্রণ নেয়। এই ঘটনার আন্তর্জাতিক প্রতিক্রিয়াও ছিল উল্লেখযোগ্য। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকে সরকারি তৎপরতায় এক ধরনের কু হিসাবে উল্লেখ করে।
পরবর্তী সময়ে এস আলম গ্রুপ শুধু ইসলামী ব্যাংক নয়, আরো কয়েকটি ব্যাংকের মালিকানা বা নিয়ন্ত্রণ নেয়। একই পদ্ধতিতে সোশ্যাল ইসলামী ব্যাংক সহ একাধিক প্রতিষ্ঠানে পরিবর্তন আনা হয়। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ফজলে কবির এর ভূমিকা নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন ওঠে, কারণ গুরুত্বপূর্ণ অনুমোদনগুলো দ্রুত নেওয়া হয়েছিল। এস আলমের পথ অনুসরণ করে আরেক আলোচিত ব্যক্তি পি কে হালদার এর উত্থান ঘটে, যিনি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে পরে গ্রেফতার হন এবং বর্তমানে ভারতে কারাভোগ করছেন। সব মিলিয়ে দেখা যায় বাংলাদেশে ব্যাংক দখলের কৌশল সময়ের সঙ্গে বদলেছে। একসময় যেখানে অস্ত্রের মুখে বোর্ডরুম দখল করা হতো, এখন সেখানে শেয়ার ক্রয়, প্রশাসনিক প্রভাব, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা এবং রাজনৈতিক সমর্থনের মাধ্যমে অনেক বেশি প্রাতিষ্ঠানিক উপায়ে একই কাজ করা সম্ভব হচ্ছে। এই ধারার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ব্যাংকিং খাত এবং সামগ্রিক অর্থনীতি, কারণ যখন একটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের বদলে ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে, তখন তার মূল লক্ষ্য জনগণের আমানত সুরক্ষা পেছনে পড়ে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ঘটনাগুলো শুধু অতীতের গল্প নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সতর্ক বার্তা। অর্থনীতি ও রাজনীতির বিপজ্জনক মিশ্রণ কতটা ভয়ঙ্কর সংকট তৈরি করতে পারে তার বাস্তব উদাহরণ। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।